আমরা তখন খুলনাতে থাকতাম। আমি তখন ক্লাস 8-এ পড়ি। ফ্যামিলি ইসলামিক মাইন্ডের হওয়ার কারণে আমাকে হুজুর কোরআন পড়াতে আসতো, কোরআন খতম দেওয়ার জন্য। একদিন কোরআন পড়তে গিয়ে সূরা জিন দেখতে পেলাম। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, এই সূরা তার নাম জিন কেন? হুজুর আমাকে বলল যে এই সূরাতে জিন যে পৃথিবীতে আছে এবং জিনের পূর্ণ বিবরণ এই সূরাতে দেওয়া আছে। আমি আমার লাইফে কখনো ভূত বিশ্বাস করতাম না, কিন্তু কোরআনে যেহেতু জিনের কথা বলছে তো বিশ্বাস না করে থাকা যায় না। কিন্তু এরপরে হুজুর যা বলল সেটা আসলে আমাকে সেই দিন না বললেই ভালো হতো। হুজুর আমাকে বলল এই সূরার একটি জিনিস আছে, সেটা হচ্ছে যে এই সূরাটা 40 দিন পড়বে একা, তার থেকে 40 দিন পর জিন দেখা যাবে। আমি ছোটবেলা থেকেই অতিরিক্ত সাহসী এবং ডান পিঠের স্বভাবের ছেলে ছিলাম। ক্লাসে যেমন ছিলাম পড়ালেখাতে, আর ঠিক তেমনি ছিলাম শয়তানিতে 1 নাম্বার। তা আমি মনে মনে ঠিক করলাম সেই দিন থেকেই সূরা জিন পড়া শুরু করব। কিন্তু সেটা যে আমার কত বড় ভুল সিদ্ধান্ত ছিল তা পরে টের পেয়েছি। প্রতিদিন রাতে এশার নামাজ পড়ে যখন বাসায় আসতাম, ঠিক তখনই আমার ঘরের লাইট নিভিয়ে চাঁদের আলোতে আমি সূরা জিন পড়তাম। এভাবে করে ঠিক 39 দিন চলে গেল। সব কিছু ঠিকই ছিল, কিন্তু যখনই আমি সূরা জিন পড়তাম তখনই আমার শরীরের লোম সব কেন জানি খাড়া হয়ে যেত। সে সময় মনে হতো কেউ যেন আমায় পেছন থেকে দেখছে। 40 দিনের রাতের ঘটনা। এশার নামাজ পড়ে বাসায় আসলাম। ঠিক ওই সময় আমি যখন কুরআনে কারিম থেকে সূরা জিন পড়া শুরু করলাম, সেই সূরা শেষ হতে বাকি ছিল আর মাত্র 1 পেজ। ঠিক ওই সময় ইলেকট্রিসিটি চলে গেল। খুব বড় একটা শব্দ শুনলাম। ধারণা করলাম ট্রান্সফরমার বাস্ট হয়েছে সম্ভবত। আমার ধ্যান ধারণা তখন সব ওই সূরাতে, আর কোনো দিকে মন নেই। আমি পড়ছিলাম, আর 2টি লাইন বাকি ছিল আমার। চাঁদের আলোয় জায়নামাজে বসে পড়ছি। যেই সূরাটা পড়ে শেষ করলাম, আমার গায়ে জানালা দিয়ে আসা একটা মৃদু হাওয়া অনুভব করলাম, যেটাতে আমার শরীরের সব লোম খাড়া হয়ে গিয়েছিল। এবং হঠাৎ আমি কেঁপে উঠলাম কেন যেন। হঠাৎ করে দেখতে পেলাম ঘরে আমার ঠিক সামনে চাঁদের আলো থেকে একটু একটু করে আলো দেয়ালের দিকে সরে আসছে। সেটা আস্তে আস্তে মানুষের একটা রূপ নিচ্ছিল। আসলে মানুষের আকারে বললে ভুল হবে, কেননা সেটার আকৃতি ছিল 9 ফিটের মতো। হঠাৎ করে শুনলাম কে যেন খুব ভারী একটা গলায় বলে উঠল, আমাকে কেন ডেকেছিস বল? তুই কি কারণে আমাকে ডাকলি? আমি এটা দেখার এবং শোনার পর উত্তর দেওয়ার জন্য মুখ খুললাম, কিন্তু আমার মুখ দিয়ে কিছুই বের হচ্ছিল না। কোনো একটা শক্তি যেন আমার গলা টিপে ধরেছিল। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। অনেক চেষ্টা করার পর বলতে আমি সক্ষম হলাম, আয়াতুল কুরসি। তিলাওয়াত করা শুরু করলাম আমি। আয়াতুল কুরসি সূরা পড়ার পর হঠাৎ করে খেয়াল করলাম সেই 9 ফিটের লম্বা ছায়াটা আমাকে বলছে যে, তুই এটা কি করলি? আমি ভেবেছিলাম তুই কিছুই বলতে পারবি না, আর আমি তোর ক্ষতি করে দিতাম আমাকে ডেকে বিরক্ত করার কারণে। এই সূরা পড়ার পর পৃথিবীতে কোনো জিনের ক্ষমতা নেই কারো ক্ষতি করার। আল্লাহর প্রশংসাতে আমার মনটা তখন ভরে উঠল। মনে হলো আল্লাহ মহান, জীবনে কোনো একটা ভালো কাজ করেছি বলে আজ বেঁচে গেলাম। সেটা আমাকে বলল, এটা কোনো ছেলে খেলা নয়, সবার সাধ্যের মধ্যে নয় এটা। তুই আল্লাহর পবিত্র কালামের জন্য আজ বেঁচে গেলি, কিন্তু ভবিষ্যতে সেটা নাও হতে পারে। যাই হোক, এখন বল তুই আমাকে ডেকেছিস কেন? আমার নিজের অনেক জানতে ইচ্ছা করছে। আমি বললাম, ইয়া আল্লাহ, আমাকে মাফ করো। আমি জিন দেখিনি জীবনে, তাই দেখতে চাচ্ছিলাম, কিন্তু এটা যে সত্যি হবে তা কখনোই কল্পনা করতে পারিনি। আমি যদি আপনাকে কিছু জিজ্ঞেস করি তাহলে কি আপনি তার উত্তর দিতে পারবেন? এখন আমি যা জিজ্ঞেস করেছিলাম আর যে উত্তর পেয়েছি তা এখন পর্যন্ত 100 ভাগ সত্যি হয়েছে এবং এখনো পর্যন্ত হচ্ছে। তারপর সে বলল, আর কিছু জানতে চাস? আমি বললাম, অনেক শুক্রিয়া। আমাকে সালাম দিয়ে সে হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু ওই ঘটনার পর অনেক দিন আমার রাতের ঘুমিয়ে আসতো না। আম্মু বা আব্বুকে ছাড়া আমি ঘুমাতেই পারতাম না। রাতে ভয়ানক সব স্বপ্ন দেখতাম। আমার জীবনে আমি অনেক প্যারানরমাল ঘটনা দেখেছি, কিন্তু এর চেয়ে বড় আর কোনো কিছু আমি দেখিনি। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনায় চলে যাব। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার নানির মুখে শোনা। আমার নানারা ছিলেন 2 ভাই, পুরান ঢাকায় নিজেদের পৈতৃক বাড়িতে। তারা তাদের পরিবার নিয়ে যৌথভাবে বসবাস করতেন। তাদের বৃদ্ধ মা তাদের সাথেও থাকতেন।
ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে। নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দক্ষিণ বরাবর একটা টয়লেট ছিল। এর পাশেই ছিল এক বেলগাছ। বাড়িতে একটি মাত্র টয়লেট থাকায় এবং মানুষ অনেক থাকায় স্বাভাবিকভাবে তা নোংরা হতো প্রতিদিনই। বড় নানা প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে টয়লেট পরিষ্কার করতেন। ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় চারিদিকে ভেসে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণে নানা ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বাইরে তাকিয়ে দেখেন চারদিক ফর্সা হয়ে আছে। তিনি মনে করেছিলেন ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। তো একটি ঝাড়ু, এক বালতি পানি ও একটি হারিকেন নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন। চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি তখনও ভোর হতে অনেক দেরি। টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর গোঙাচ্ছে। তিনি বললেন, মা, এত রাতে এখানে কি করো? তার মা বলল, বাবা, আমি টয়লেটে এসেছিলাম, ফেরার পথে পড়ে গেছি। হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তোল। নানা হারিকেন রেখে তার মার দিকে যেতে লাগলেন। হঠাৎ পেছন দিক থেকে তার মা তাকে ডাক দিল, ইউসুফ, কার সাথে কথা বলছিস? এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিস কেন? রাত কেবল 2টা বাজে। তিনি পিছন দিকে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। টয়লেটের দিকে তৎক্ষণাৎ ঘুরে দেখেন সেখানে কেউ নেই। সাথে সাথে তিনি মাথা ঘুরে পড়ে যান। তার অনেক জ্বর আসে। 3 দিন পর তার জ্বর কমে যায়। এরপর একজন হুজুরকে ডেকে আনা হয়। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এখানে খারাপ একটা জিনিস আছে। টয়লেটের পাশের বেলগাছটাই ওটার আস্থানা। সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতেন তাহলে জিনিসটার কাছে গেলেই তা নানাকে মেরে ফেলত। এরপর তিনি বাড়িটা বন্ধক করে দেন এবং বেলগাছটি কেটে ফেলতে বলেন। বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয়। লিসনার্স, এবার যিনি ঘটনার পাঠিয়েছেন তিনি হলেন হাসান নাইম শিপন, উত্তরা, ঢাকা থেকে। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। এটি একটি সত্য ঘটনা যা বছর 4 আগে আমার সাথে ঘটেছিল। সে রাতে আমি আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলাম। প্রায় ঘন্টা 3 একটানা গাড়ি চালিয়ে কিছুটা ক্লান্ত ছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটার চিন্তায় এক মুহূর্তের জন্য অসতর্ক হইনি। রাত তখন প্রায় 2টার মতো বাজে। এত রাতে ঢাকায় ফেরার মূল কারণ হলো তার পরের দিন সকাল 10টায় আমার অফিসে একটা জরুরি মিটিং আছে। যাই হোক, আসার পথে খাজা বাবার মাজার নামে একটা জায়গা পড়ে। সেই জায়গা নিয়ে অনেক কুসংস্কার রয়েছে যে সেখানে নাকি প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে। চালক প্রায় গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে অথবা ব্রেক জ্যাম হয়ে যায়। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, শুধুমাত্র রাস্তায় কিছু ট্রাক আর গুটি কয়েক প্রাইভেট কার। আমি আনুমানিক 70 থেকে 80 কিলোমিটার বেগে গাড়ি ছুটাচ্ছিলাম। রাস্তার উপর তীক্ষ্ণ নজর। হঠাৎ একটা মোড় ঘোরার সময় আচমকা দেখলাম একটা লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে ছিল একটা ছেঁড়া ফাটা হাফ প্যান্ট, গায়ে কোনো কাপড় নেই, মুখে দাড়ি, চোখগুলো আলো পরে ঝিকঝিক করছে। হলদে দাঁতগুলো দেখে অন্যরকম লাগছিল। কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি তার গায়ে আঘাত করবে, অথচ মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে আমার গাড়ির দিকে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ব্রেক চেপে ধরবো যে, সেই চিন্তাও তখন মাথায় আসছিল না। সত্যি করে বলতে গেলে যে স্পিডে গাড়ি চালাচ্ছিলাম সেই স্পিডে ব্রেক করলেও তা ওই লোকটাকে সজোরে ধাক্কা দিবে। নিজেকে ফিরে পেলাম হঠাৎ করে। প্রাণপণে ব্রেক চপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। গাড়িটি হেসড়ে যেতে লাগলো লোকটির দিকে। একদম শেষ মুহূর্তে চোখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল আমার। আশা করছিলাম গগন বিতাড়ি কোনো চিৎকার শুনবো, কিন্তু অবাক করে দিয়ে কানে এলো কেউ যেন পাগলের মতো হাসছে। আঘাতের কোনো শব্দ আমি পাইনি। যাই হোক, সজোরে ব্রেক চাপায় গাড়িটা 20 থেকে 25 মিটার সামনে গিয়ে থেমে গেল। দ্রুত দরজা খুলে বের হলাম। আশ্চর্য, এতক্ষণ রাস্তায় অনেক গাড়িকেই সাইড কাটিয়েছি আমি। অনেক গাড়ি আমাকে পাশ করে সামনে এসেছে, কিন্তু এই মুহূর্তে যত দূর দৃষ্টি যায় কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। যাই হোক, এত কিছু ভাবার মতো শক্তি তখন আমার ছিল না। প্রায় দৌড়ে সেই জায়গায় এলাম যেখানে লোকটিকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এসে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম ধাক্কা খেয়ে হয়তো ছিটকে দূরে গিয়ে পড়েছে লোকটি। প্রায় 20 মিনিট আমি খুঁজতে লাগলাম, কিছুই দেখতে পেলাম না। আমাকে আরো অবাক করে দিয়ে রাস্তাটা নির্জনই রইল। একটা গাড়ি দেখলাম না আমি। একরকম আনুষঙ্গিক কষ্ট উপলব্ধি করলাম মনের ভেতর।
একটা মানুষকে আমি মেরে ফেলেছি। সে রাতে বহু কষ্টে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলাম। অফিসের মিটিংটা জয়েন করে এরপর 1 সপ্তাহে ছুটি নেই। আমার ঢাকার বাসায় আমি এবং আমার ওয়াইফ থাকতাম। তাকে কিছু বলিনি, যদি ভয় পায় বা আমাকে খারাপ ভাবে। আমার আচার আচরণ দেখে আমার ওয়াইফের মনে সন্দেহের দানা বাঁধতে লাগলো। এদিকে আমি মোটামুটি শপথ করেছি যে তাকে কিছু বলবো না। যাই হোক, আমার ওয়াইফের পীড়াপিড়িতে পরে অবশেষে সিদ্ধান্ত নিলাম আবার দেশের বাড়িতে যাব। সেদিন সকালেই আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই আমরা দুজনই। এবার আমার বউ ছিল আমার সাথে। দেশের বাড়িতে আমরা 2 দিন ছিলাম। হঠাৎ একদিন বিকেলে ফোন এলো অফিস থেকে, কিছু বিদেশি ক্লায়েন্ট এসেছে, আমার উপস্থিতি খুব দরকার ছিল। আমার ছুটির তখনও 2 দিন বাকি ছিল। তাই প্রথমে আমার বউ খুব করে আপত্তি জানালো, কিন্তু তাকে বুঝিয়ে বলতে সে মেনে নিল। বুঝতে এবং বোঝাতে ভালোই সময় ব্যয় হলো আমার। সেদিন রাত 11টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই আমরা। এদিন আমি গাড়ি খুব ধীরে চালাচ্ছিলাম। স্পিড কোনো অবস্থাতেই 40 থেকে 50-এর বেশি উঠাচ্ছিলাম না। আমি গাড়ি চালাচ্ছি, আমার বউ পাশে বসে গান শুনছিল। আস্তে আস্তে আবারও সেই রাস্তায় চলে এলাম যেখানে গতদিন অ্যাক্সিডেন্টটা করেছিলাম। খারাপ লাগা ভাবটা ফিরে এলো আবার। রাস্তার উপর তীক্ষ্ণ নজর রাখছি। হঠাৎ আমাকে চমকে দিয়ে রাস্তার ঠিক ওইখানটায় আজকে ওই লোকটাকে দেখতে পেলাম। সাথে সাথে আমার বউকে ধাক্কা দিয়ে বললাম সে কি কিছু দেখতে পাচ্ছে কিনা। গান শুনতে থাকলো, তার চোখ খোলা ছিল। আমি ধাক্কা দিতেই কান থেকে হেডফোন নামিয়ে বলল, আশ্চর্য, এই লোক হঠাৎ করে কোত্থেকে উদয় হলো। আমার আর প্রশ্ন করা লাগলো না আমার বউকে। যা জিজ্ঞেস করতে নিয়েছিলাম তার উত্তর এমনিতেই পেয়ে গেলাম। ব্রেক করে গাড়ি থামালাম। আশ্চর্যের ব্যাপার হলো, গাড়ি থামানোর সাথে সাথে লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার বউয়ের দিকে তাকিয়ে দেখলাম ও নিজেও ব্যাপারটা ধরতে পেরেছে। ভয়ে স্বতন্ত্র গলায় বললাম, লোকটা কোন দিকে গেল? আমার কাছে কোনো উত্তর ছিল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম খোলা রাস্তার দিকে। লিসেনার্স, এবার যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হলো রিমি। তিনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার কাছে খুবই অবাক ও খারাপ লেগেছিল যে তার মতো এত ভালো এবং সুন্দর মনের একজন মানুষের সাথে এই ঘটনা হয়েছিল। যাই হোক, এটি আমি স্যারের ভাষায় শেয়ার করি। ঘটনা শুরু আজ থেকে প্রায় 4 বছর আগের এক রাতে। আমি সিলেটের ওসমানী মেডিকেলে একটি সেমিনার শেষ করে নিজেই ড্রাইভ করে ফিরছিলাম ঢাকায়। সাধারণত আমার পাজেরোটা আমার খুব প্রিয় হওয়াতে আমি কাউকে ড্রাইভার রাখিনি। সেদিনও আমি নিজেই চালিয়ে নিয়ে আসছিলাম ঢাকার উদ্দেশ্যে। পথে খানিকটা ঘুম ঘুম ভাব আসলো, মনটা সতেজ ছিল আমার। কারণ সেই সেমিনারে আমি আমার গবেষণার জন্য পেয়েছি প্রচুর হাততালি। সাংবাদিকরা ছবি তুলেছে আমার। পরদিন পত্রিকায় আমার ছবি সহ নিউজ হওয়ার কথা ছিল এবং হয়েছিলও তাই। আমি একটা বিশেষ হার্ট সার্জারি আবিষ্কার করেছিলাম, যেটা আজ পৃথিবীর সব দেশেই রোগীদের জীবন বাঁচাচ্ছে, মানুষকে স্বপ্ন দেখাচ্ছে নতুন জীবনের। সেমিনারের সফলতা তাই জুড়ে ছিল আমার মনে প্রাণে। রাস্তায় যেতে যেতে সেদিন আমি গান শুনছিলাম। গানের তালে তালে ধীরগতিতে গাড়ি চালাই আমি। বেশি গতি আমি কখনোই তুলি না। সেদিনও 50-এর কাছাকাছি গতিতে আমি গাড়ি চালাচ্ছিলাম। সিলেট থেকে রওনা দিয়ে উজান ভাটি এলাকার কাছাকাছি আসতেই হঠাৎ করে আমার সামনে এক সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ লোক এসে দাঁড়ায়। রাত তখন প্রায় 2টা। এই সময় রাস্তায় হাইওয়েতে গাড়িগুলো ছাড়া কোনো যানবাহনই চলে না। সেরকম ভাবে হঠাৎ করে আমার সামনে কোত্থেকে লোকটা এসে পড়ল কিছু বুঝে ওঠার আগেই। আমিও লোকটাকে বাঁচাতে গিয়েও পারলাম না। সোজা সেই লোকের উপর চালাতে হলো বাধ্য হয়ে। আর সেখানেই গাড়ির সামনের অংশে বাড়ি খেয়ে লোকটা ছিটকে পড়ল হাত 5 দূরে। আমি হার্ড ব্রেক কষে সেই বৃদ্ধের কাছে ছুটে গেলাম, কিন্তু ততক্ষণে সব শেষ। মাথার কাছটায় আঘাতে মৃত্যুবরণ করেছে বৃদ্ধ ততক্ষণে। জীবনেও আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করিনি, সেটাই ছিল আমার প্রথম অ্যাক্সিডেন্ট। আমি দিশেহারা হয়ে যাই, কিভাবে কি করব বুঝে উঠতে না পেরে কিছুক্ষণ ঝিম মেরে থাকলাম সেখানেই। তারপর বৃদ্ধকে গাড়িতে তুললাম, পাশে বসিয়ে আবার ড্রাইভ করলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছে সোজা মেডিকেল নিয়ে গেলাম লাশটাকে। সেখানে গিয়ে পুলিশকে জানানো হলো। পুলিশ এসে আমার কাছ থেকে জবানবন্দি নিয়ে লাশটা থানায় নিয়ে গেল। আমি প্রথমে ঠিক করেছিলাম পুলিশকে সব খুলে বলবো, কিন্তু পরে কি ভেবে যেন আমি মিথ্যে বলি। পুলিশও আমার কথাগুলো কোনো রকম সন্দেহ ছাড়াই বিশ্বাস করে।
নিজের কাছে আমি কিছুটা অপরাধী বোধ মনে করলেও নিজের ইমেজ বাঁচাতে এই মিথ্যারা আমাকে বলতেই হয়েছে। তারপর কেটে গেছে অনেকগুলো মাস। আমি আমার আবিষ্কৃত প্যারাসার্জারি সিস্টেমের জন্য অনেকগুলো পুরস্কারও পাই। খ্যাতি আর অর্থ দুটোই এসে ধরা দেয় আমাকে। ধীরে ধীরে নিজের উপর আত্মবিশ্বাস বেড়ে চলে আমার। নিজেকে কিছুটা সৃষ্টিকর্তার সমপর্যায়ের ভাবতে থাকি। এর জন্য মিডিয়াও কম দায়ী নয়। খবরের পাতায় কারো না কারো জীবন বাঁচানোর জন্য আমি উঠে আসতে থাকি নিয়মিতভাবে। ধীরে ধীরে আমি অনেক অনেক বেশি অহংকারী হয়ে উঠি। কাউকেই পরোয়া না করার একটা ভাব চলে আসে আমার মাঝে। মানুষকে আমি মনে করতে শুরু করি হাতের পুতুল। আমি চাইলেই যে কোনো মৃত্যু পথযাত্রীর জীবন বাঁচিয়ে দিতে পারতাম। এই জন্য আমার কাছেই ছুটে আসতে লাগলো হাজারো মানুষ। এই যশ আর খ্যাতি যখন তুঙ্গে, তখন আমার কাছেই রোগী হয়ে আসেন বাংলাদেশের রাজনীতিবিদ রেজওয়ানুল হক। আমি বাকি সবার মতো ওনাকেও আশ্বস্ত করেছিলাম যে ওনার কিছুই হবে না। যেদিন ওনার অপারেশন, সেদিন আমি আরও 2টি হার্ট অপারেশন করে ফেলেছিলাম। তাই কিছুটা ক্লান্তি ছিল। একটা না দাঁড়িয়ে দাঁড়িয়ে অপারেশনগুলো করতে হয় আমাকে। তাই ক্লান্তি ভর করে সহজেই। আমি ক্লান্ত থাকলেও মনে মনে পুলকিত ছিলাম, কারণ এর পরেই আমি রেজওয়ানুল হকের অপারেশন করব। ওনাকে যখন অজ্ঞান করা হলো তখন আমি নিজের কস্টিউম পরছি। জুনিয়র ডাক্তারকে দিয়ে এগুলো করাই আমি শুধু গিয়ে কাটাকাটির কাজটা করি। সেদিনও জুনিয়র 3 জন ডাক্তার মিলে সব প্রয়োজনীয় ব্যবস্থা সেরে আমাকে কল দিল। আমিও গেলাম আর গিয়েই শুরু করলাম অপারেশন। ওপেন হার্ট সার্জারি ছিল সেটা। আমি যখন সব কেটে কুটে মাত্র হার্টটাকে দেখতে লাগলাম, এমন সময় আমার চোখ গেল ওটি রুমের বাম কোনায়। সেখানে আমার দিকে তাকিয়ে বসে আছে সেই বৃদ্ধ। আমি দেখে চোখের পলক ফেলতেই দেখি উনি নেই। হ্যালুসিনেশন মনে করে আবার অপারেশন শুরু করলাম। রেজওয়ানুল হকের হার্টের নিলয়ের 2টো শিরায় চর্বি জমেছিল। আমি সেগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ করে কানের কাছে একটা কাশির শব্দ শুনলাম। প্রথমে পাত্তা দিলাম না, কারণ এইখানে কোনো ভুল হলেই রোগী মারা যাবেন। আমার কোনো রকম ভুলের কারণে এত বড় মানুষ তার মৃত্যু হবে ভেবে আমি আবার মনোযোগ দিলাম। কিন্তু আবার কাশির শব্দ আসলো। কাশিটা আসছিল বাম দিক থেকে। আমি বামে মাথা ঘুরিয়ে দেখি বৃদ্ধ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। আমি ঠোঁট নাড়ার আগেই বলে উঠল, বাবাজি, তুমি তো ওনাকে বাঁচাতে আর পারবে না। আমি অবাক হয়ে গেলাম। আমি আকাশ পাতাল চিন্তা করে চলেছি। একজন মৃত মানুষ কিভাবে আমার পাশে এসে দাঁড়াতে পারে সেটাই মাথায় আসছিল না। আমি কোনো উত্তর দেবার আগেই সেই লোকটি বলল, কি বুঝতে পারছো না তো? শোনো, আমি জানি তুমি অনেক চেষ্টা করবে ওনাকে বাঁচানোর জন্য, কিন্তু পারবে না। বলেই আবার হেসে দিল সাজা পাঞ্জাবি পরা বৃদ্ধ লোকটি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। কি বলবো বুঝতে পারছি না। ওনাকে কি বলবো বুঝতে বুঝতে কাটিয়ে গেল 5 সেকেন্ড। তারপর আবার মনোযোগ দিলাম অপারেশনে। রোগীর অপারেশন সাকসেস হলো। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। সেলাই করে দিয়ে শেষবার ড্রেসিং করতে দিয়ে আমি মাস্ক খুলতে যাব, এমন সময় হঠাৎ করে রোগীর পালস রেট বেড়ে গেল। মেশিনগুলো যেন চিৎকার শুরু করে দিয়েছে। হঠাৎ করে বুকের ভেতর ধপ ধপ করা শুরু করলো। আমি তাড়াতাড়ি গিয়ে রোগীর প্রেশার দেখলাম। বেড়েই চলেছে প্রেশার। হঠাৎ করে এই অবস্থা হবার কথা না। আমি কয়েকজন ডাক্তারকে বললাম প্রেশারের ইনজেকশন দিতে। ওরা সেটা দিতেই প্রেশার ডাউন হওয়া শুরু করলো। কিন্তু আবারও বিপত্তি। এবার প্রেশার কমতে লাগলো। আমি আবার টেনশনে পড়ে গেলাম, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারলাম না। রোগীর হার্টবিট ভয়ানকভাবে কমতে কমতে একেবারে শূন্য হয়ে গেল নিমিষে। এবং আমি তাকিয়ে তাকিয়ে রেজওয়ানুল হকের মরে যাওয়া দেখলাম। প্রথমবার আমার সামনে এক রোগী বলে পয়ে মরে গেল। আমি কিছুই করতে পারলাম না। আমি আমার রুমে এসে বসে পড়লাম। রাগে আমার গা জ্বলতে শুরু করলো। নিজেকে অনেক অসহায় বলে মনে হলো আমার। পরদিন বিভিন্ন পত্রিকায় রেজওয়ানুল হকের পাশাপাশি আমার হতাশাগ্রস্ত মুখও প্রকাশিত হলো। মিডিয়া এমন এক জিনিস, কাউকে মাথায় তুলতে দেরি করে না, কাউকে মাটিতে আছাড় মারতেও দেরি করে না। আমাকেও মাটিতে নামিয়ে আনলো ওরা। আমার বিরুদ্ধে হত্যা মামলা করা হলো সেই নেতার দলের লোকজনের পক্ষ থেকে, কিন্তু সরকার আমার পাশে ছিল বলে মামলা ধোপে ঢেকেনি। টাকা পয়সা খাইয়ে পুলিশ আর আদালতের সব কটাকে কিনে নিয়েছিলাম। তারপর আবার সব স্বাভাবিক হয়ে যায়। আমিও ফিরে আসি বাস্তব জীবনে। রোগীদের সেবায় মনোযোগ দেই, ছোটোখাটো অপারেশনে যোগ দেই। এরপর আস্তে আস্তে আমার জীবন স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু এর ঠিক 6 মাস পরে এই মহিলা ডাক্তারকে অপারেশনের দায়িত্ব পড়ে আমার উপর।
আমি নিরুপায় ছিলাম। ওনাকে আমি কর্মজীবনে শ্রদ্ধা করতাম। আমার শিক্ষিকা ছিলেন তিনি। ওনার হার্টে ব্লক ধরা পড়াতে ওনাকে অপারেশনের দায়িত্ব উনি নিজেই আমাকে দেন। খুব ছোট অপারেশন, হরহামেশাই এই ধরনের অপারেশন হতো, এখনো হয়। হার্টের যে ধমনীগুলো ব্লক হয়ে যায় সেগুলোতে রিং পরানোর কাজ। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু রোগীর পীড়াপিড়িতে রাজি হই। অপারেশন টেবিলের সামনে এসেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সেখানে সেই দিনের মতোই বাম কোণে বসেছিল সেই বৃদ্ধ। ওনাকে দেখেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে আমার। অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মন। কিন্তু বাধ্য হয়ে আমাকে অপারেশন করতে হয়। আমিও শুরু করি হার্টের ধমনী একটাতে রিং পরানো শেষ করে আরেকটা যখন ধরবো, এমন সময় কানের কাছে ফিসফিস করে বৃদ্ধ সে আগের মতোই বলল, বাবাজি, আজকেও তুমি ওনারে বাঁচাতে পারবা না। হাসি হাসি মুখের ভেতর যেন রাজ্যের ঘৃণা। আমি ওনার চেহারার দিকে এক পলক তাকিয়েই আবার কাজ শুরু করলাম। কিন্তু রিং পরাতে গিয়ে হঠাৎ করে ভুল করে কেটে গেল ধমনীটা। তার গোল গোল করে রক্ত বের হতে শুরু করলো। নিরুপায় হয়ে 3-4 জন মিলে সেই রক্ত বন্ধ করে ধমনী পরিষ্কার করে জোড়া লাগাতে বসলো। আমি নিজেও হাত দিলাম, কিন্তু যা হবার তাই হলো। অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রোগীর অবস্থা শোচনীয় হয়ে গেল। আমি রক্তের জন্য লোক পাঠালাম, কিন্তু সামান্য ও পজিটিভ রক্ত সেখানে ছিল না। এত বড় হাসপাতালেও ও পজিটিভ রক্ত না পেয়ে সেই ডাক্তার আপা মারা গেলেন চোখের সামনে আমার কিছুই করার ছিল না। এরপর একদম ভেঙে পড়েছিলাম আমি। আমার পরিবার থেকে বিয়ে করার জন্য চাপ আসলো। আমিও বিয়ে করলাম। মিতি আমার বউ লক্ষ্মী, বৌমার, যাকে বলে একেবারেই আটপৌরে মেয়ে। বিয়ে হয়েছে আমাদের মাত্র 3 সপ্তাহ। এর মাঝে আমাকে করেছে আপন। কিন্তু ভাগ্য সহায় না থাকলে যা হয়। বিয়ের 3 সপ্তাহের মাথায় ওর আবদার রাখতে গেলাম কক্সবাজারে। সেখানে প্রথম দিনেই একটা আছাড় খেলো মিনি বাথরুমে। প্রথমে আমি তেমন কিছু না বলে পাত্তা না দিলে ওপরে বুঝতে পারি মিতির কোনো একটা বিশেষ সমস্যা হয়েছে। তখনই আমি মিতিকে নিয়ে আসি ঢাকায়। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি মাথায় রক্তক্ষরণ হয়েছে আছাড়ের ফলে। খুব দ্রুত মিতিকে অপারেশন করাতে হবে। নিজের স্ত্রী বলে মিতির অপারেশন আমি করতে চাইনি, কিন্তু সেই মুহূর্তে সব ভালো ভালো সার্জনরা দেশের বাইরে থাকাতে আমাকেই দায়িত্ব নিতে হলো। আমিও মেনে নিলাম অর্পিত দায়িত্ব। আমি এখন বসে আছি মিতির রুমের সামনে। আর একটু পর মিতির অপারেশন। আমি মিতির দিকেই তাকিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে চোখ গেল মিলির কেবিনের বাম কোনায়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হেসেছে সেই বৃদ্ধ। জানি না কি হবে আজকে, যে কোনোভাবে মিতিকে বাঁচাতেই হবে। কিন্তু আজরাইল বেশে বৃদ্ধের মুস্কি হাসি দেখে আমার আশার প্রদীপ নিত্যে শুরু করে দিয়েছে। অবশেষে অপারেশনটা সাকসেস হলো। সেই বৃদ্ধকে আমি আর দেখতে পাইনি। এরপর থেকে কোনোদিন আর ওই বৃদ্ধকে দেখিনি আমি। হয়তোবা বৃদ্ধটি আমাকে শেষ পর্যন্ত ক্ষমা করতে পেরেছিল। লিসেনার্স, ঘটনাটি যিনি পাঠিয়েছেন কোনো কারণবশত তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করলেন মাহবুব। তারপর এগিয়ে গেলেন লাশটার দিকে। মুখ থেকে চাদর সরিয়ে দিতেই দেখলেন একজন মহিলার লাশ। তিনি আবার মুখটা ঢেকে দিলেন। এবার চাদরের এক পাশ সরিয়ে লাশটার একটি হাত বের করে আনলেন। পকেট থেকে ছুরি বের করে যখনই একটা আঙ্গুল কাটতে যাবেন, তখন তার মনে হলো হাতটা যেন একটু নড়ে উঠল। তিনি কিছুটা চমকে উঠল, আবার আঙ্গুলটা কাটতে গেলেন। তখন চোখের পলকে লাশটা 2 হাত সরে গেল। মাহবুব ভয় পেয়ে পিছনে চলে গেলেন। তিনি নিজের মনকে বোঝানোর চেষ্টা করলেন, এ আমি কি দেখছি, নিশ্চয়ই চোখের ভুল হবে আমার। এসব চিন্তা করে আবার যখন সে লাশের দিকে এগিয়ে গেলেন, তখন যা দেখলেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। দেখলেন একটি নয়, তার চোখের সামনে একই রকম 5টি লাশ। হঠাৎ করে তার মনে হলো এসব কিছুতেই চোখের ভুল হতে পারে না। বাঁচতে হলে এখনই তাকে এখান থেকে পালাতে হবে। এ চিন্তা করে পিছনে ঘুরে এক দৌড়ে তার ঘোড়ার কাছে গেলেন। গিয়ে যা দেখলেন তার জন্য একেবারেই সে প্রস্তুত ছিলেন না। একটি নয়, কম করে হলেও 10 থেকে 15টা ঘোড়া এক সারিতে গাছের সাথে বাঁধা। সবগুলো রং ছিল ধবধবে সাদা। সবগুলো দেখতে হুবহু তার ঘোড়াটির মতো। মাহবুব অনেক চেষ্টা করেও তার নিজের ঘোড়াটিকে চিনতে পারলেন না। হঠাৎ করে তার মনে পড়ল তার ঘোড়াটি অনেক প্রভুভক্ত ছিল।
তার মনিব সামনে গিয়ে দাঁড়ালেই মাথা নেড়ে আনুগত্য প্রকাশ করে। মাহবুব ভাবলেন একটাই রাস্তা আমার। তিনি একে একে ঘোড়াগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে পরখ করতে লাগলেন। এভাবে একটি ঘোড়ার সামনে দাঁড়ালে সেটি মাথা নাড়ে। মাহবুবের আর চিনতে ভুল হলো না, এটাই তার ঘোড়া। তিনি যত তাড়াতাড়ি সম্ভব ঘোড়ায় উঠে ওই ভুতুরে জায়গা থেকে সরে গেলেন। কিছু দূর গিয়ে হঠাৎ করে রাস্তার মাঝখানে থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন স্বাভাবিকের চেয়ে একটু লম্বা একজন মহিলা তার পথ আগলে দাঁড়িয়ে আছে। পরনে সাদা শাড়ি, কোমর অবধি লম্বা চুল বাতাসে উঠছে, চোখ দুটো টকটকে লাল। মহিলাটির হাতে সাদা কাফন দিয়ে মোড়ানো একটি শিশু। মহিলাটি অনবরত শিশুটিকে ডানে বাঁয়ে নাড়ছে এবং সুর করে বলছে, বাচ্চা নেবেন বাচ্চা। তারপর মাহবুব কিভাবে যে বাসায় ফিরলেন জানেন না। হয়তোবা তার বিশ্বস্ত ঘোড়াটি ছিল বলেই সে প্রাণে বেঁচে গেল। বাসায় ফিরেই তার কাঁপুনিতে জ্বর এলো, আর ঘোড়াটি হয়তোবা প্রচন্ড ভয়ে এত বড় ধকল সইতে না পেরে সে রাতেই মারা গেল। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন তার নাম ইয়াহাব। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। ঘটনাটি আমার নানুর মুখ থেকে শোনা। ঘটনাটি হলো চাঁদপুর জেলার একটি গ্রামের। এবার মূল ঘটনাতে আসি। আমার নানা একটা বিশাল বড় বাড়ি কিনেন। এই গ্রামে কিন্তু বাড়িটি একটি হিন্দু বাড়ি ছিল, যার পিছনে ছিল বহুদিন আগের একটা শ্মশান, যেখানে হিন্দুদের লাশ পোড়ানো হয়। নানা বাড়িটি কেনার আগেই হুজুরকে দিয়ে বন করে নেন বাড়িটি, যেন খারাপ কোনো জিনিস তার বাড়ির উপর আসর না করতে পারে। কিন্তু সেই বাড়িতে ওঠার দিন থেকে নানাদের পরিবারের সাথে নানা রকম ভৌতিক ঘটনা ঘটতে থাকে। আর গ্রামে তো সন্ধ্যার পর কেউ ঘর থেকে বাইরেও হয় না তেমন। এবং আমার নানু বাড়িটির আশেপাশে বাড়িঘরও খুব কম ছিল। নানাদের বাড়িতে প্রত্যেক দিন কেউ দরজাতে ধাক্কা দিত, কিন্তু দরজা খুলতেই কাউকে দেখা যেত না। এছাড়া মাঝে মাঝে নানুদের পায়ের জুতাগুলো নিজে নিজেই হেঁটে বেড়াতো। এগুলো দেখে নানা একদম ঘাবড়ে যান। তারপর একদিন নানা গিয়েছিল বাজারে, বলেছিল ফিরতে সকাল হবে, কিন্তু নানা যাওয়ার একটু পরেই নানার ছদ্মবেশ নিয়ে কে যেন দরজা খুলতে বলল, কিন্তু নানু খুলেন নাই। কিন্তু নানার চেহারা যে এসেছিল সে তখনও দরজা ধাক্কা দিচ্ছিল। এভাবে ফজরের আজান পর্যন্ত ছিল লোকটি। তারপর নানা ফিরে আসলে নানি তাকে সব কিছু খুলে বলেন, এবং নানা তখনই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবং খুব কম দামে তিনি বাড়িটি বিক্রি করে দেন। এবং বিক্রি করার আগে তিনি আবার বাড়িটি বন্ধ করে নেন হুজুর দিয়ে। তাতেও কোনো লাভ হয় না। নানার পরিবারের পর যে পরিবারটি এসেছিল সেই পরিবারের মহিলার 3টা সন্তান ছিল। 3জনই ছিল ছেলে সন্তান, এবং 3জনেরই রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। বড় ছেলেকে দেখা যায় যে কেউ মেরে মাটির নিচে মুখ পর্যন্ত দাবিয়ে রেখেছে, আর দ্বিতীয় জনের মৃত্যু ঘটে হঠাৎ করে গাছ থেকে পড়ে। সেই বাড়ির সামনেই একটা দিঘি ছিল। 3য় নম্বর ছেলে হঠাৎ একদিন দিনে দুপুরে উধাও হয়ে যায়। একটু পরেই তাদের ঘাড় মটকানো লাশ পানিতে ভেসে ওঠে। তারপর ওই পরিবারও ওই বাড়িটি ছেড়ে চলে যায়। এরপর থেকে এখন পর্যন্ত বাড়িটি খালি পড়ে আছে। লিসেনার্স, আমি যে ঘটনাটি বললাম তা পুরোটি একটি সত্য ঘটনা। আপনারা যদি কেউ ওই জায়গায় যেতে চান তবে চাঁদপুর জেলার মতলব থানার কুমারডগি গ্রামে যেতে পারেন। ওই জায়গায় সবাই ওই বাড়িটি চিনে। প্রিয় লিসেনার্স, ঘটনা লিখে পাঠিয়েছেন ইহাব তৌফিক। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার ফুফাতো ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। তিনি একদিন তার বন্ধুদের সাথে একটা অর্ধনির্মিত বিল্ডিংয়ের ছাদে আড্ডা দিচ্ছিলেন। তারা 4 জন ছিলেন। যখন তারা ছাদে তখন রাত প্রায় 8টা। সে সময় কারেন্ট ছিল না। এই সময় হঠাৎ তপন নামে তাদের এক বন্ধু আসলো। সে 2 মাস আগে কলকাতায় গিয়েছিল। তাকে দেখায় সবাই চমকে গেল, কিন্তু তপন বলে যে সে ঘন্টা 3 আগে বাড়ি এসেছে। তারা ছাদে আসে শুনে সেও এলো। বন্ধুকে দেখে সবাই খুশি হয়ে গেল। তপন তখন অন্য বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর তপনের একটা ফোনে কল আসে। তাই সে দালানটির 2য় তলায় চলে যায় কথা বলার জন্য।
একটু পরে তারা শুনতে পায় তপন দ্বিতীয় তলা থেকে তাদের ডাকছে। ডাক শুনে তারা দ্বিতীয় তলায় চলে যায়। ওখানে ভয়ানক এক দৃশ্য দেখে তারা সবাই। যে চারজন সেখানে ছিল প্রত্যেকেই দেখে যে ঠিক তাদের মতো চেহারার 4টি লাশ মেঝেতে শুয়ে আছে, আর তপন সেখানে নেই। তপনের জন্য অপেক্ষা না করেই তারা দৌড় দেয়। ও খোঁজ নিয়ে জানা যায় তপন এখনো কলকাতায়। সেদিনকে আসলে তাদের সাথে দেখা করেছিল, আর তারাই বা কাদের মৃত অবস্থায় দেখেছিল তা আজও অজানায় রয়ে গেল। ঘটনাটি লিখে পাঠিয়েছেন সেলিম খান। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন আমি তার ভাষায় বলার চেষ্টা করছি। তখন আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যা ছিল পুরোপুরি সত্য একটি ঘটনা, এবং যে ঘটনাটি আমি আজও শনাক্ত করতে পারিনি। ঘটনাটি ঘটেছিল আমি যখন বাংলাদেশে থাকতাম। তখন আমার বয়স ছিল প্রায় 4.5 বছর। সেদিন রাতে আমি আমার বিছানায় ঘুমিয়েছিলাম, আর আমার দাদি বিছানা থেকে উঠে বাথরুমে গিয়েছিল। তখন সে হঠাৎ করে একটা শব্দ শুনতে পায় আর একটা কালো ফিগার দেখতে পায়। এটা দাদিকে দেখে তাকে পাশ করে তার পাশ দিয়ে চলে যায়। আমার দাদি বলে কে কে বলে জোরে চিৎকার করতে থাকে। আমার মাও সে সময় ঘুম থেকে উঠে যায়, আর দাদির চিৎকার শুনে দৌড়ে সেখানে যায়। আমার চাচা ঘুম থেকে উঠে যায় আর সেখানে গিয়ে উপস্থিত হয়। এরপর সে দাদিকে সেখান থেকে একটা রুমে নিয়ে যায় আর বিছানার উপর শুইয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আমি অনুভব করলাম কেউ একজন পেছন থেকে আমাকে সজোরে আঘাত করছে। আমার তখন ঘুম ভেঙে যায় আর আমি তখন কাঁদছিলাম। আমার মা দৌড় আমার কাছে আসে আর আমাকে কোলে তুলে নেয়। আমি তখনও কাঁদছিলাম, আর সেই জিনিসটা ততক্ষণে আমার ঘর থেকে বাইরে চলে গেছে। সকালে আমার মা আমার পিঠে কিছু আঁচড়ের দাগ লক্ষ্য করে। ব্যাপারটা তখন আমাদের কাছে বেশ অস্বাভাবিক মনে হচ্ছিল। এর প্রায় 2 থেকে 3 দিন পর আমি ঘুমিয়ে আসি। আমার মা এক গ্লাস পানি আনার জন্য ডাইনিং টেবিলে যায়। রাত তখন প্রায় 2টার মতন হবে। ডাইনিং টেবিলের কাছে যেতেই মা রান্নাঘরে হাঁড়ি পাতিল নাড়াচড়ার কিছু আওয়াজ শুনতে পায়। মা ব্যাপারটাকে খুব সহজভাবেই নেয়। মা বুঝতে পারে সম্ভবত কোনো বিড়াল কিংবা কোনো ইঁদুর ঢুকছে রান্নাঘরে। ব্যাপারটা দেখার জন্য মা রান্নাঘরে যায়, কিন্তু মা রান্নাঘরে গিয়ে দেখে সেখানে সব কিছু ঠিকই আছে। কিন্তু রান্নাঘরে ঢোকার সময় মার মনে হলো কিছু একটা যেন মার গায়ে স্পর্শ করে দরজার ওপাশে চলে গেল। মা রান্নাঘরের দরজা বন্ধ করে চলে এলো, কিন্তু আসার সময় মার কেন জানি না মনে হলো বাথরুমের ঠিক ডান পাশটায় কি যেন একটা দাঁড়িয়ে আছে। মা এবার একটু ভয় পেল। পেছনে ফিরে তাকাতেই দেখে মা সেখানে কালো রঙের একটা লম্বা ফিগার বাথরুমের ওপর পাশ দিয়ে চলে গেল। আমার মা প্রচণ্ড জোরে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। মার চিৎকার শুনে বাবা আর আমার চাচা দৌড়ে সেখানে যায় আর দেখে মা ফ্লোরে পড়ে আছে। এরপর আমরা আমেরিকা সেটেলড হয়ে যাই। দাদিকে আমাদের সাথে আনার জন্য অনেক ট্রাই করছিলাম, কিন্তু সে রাজি হয়নি। সে চাচার সাথে সে বাড়িতেই থেকে যায়। আমার দাদির ধারণা তার মৃত স্বামী অর্থাৎ আমার দাদু আমার সেই বাড়িতেই ফিরে এসেছে। ও হ্যাঁ, আমাদের সেই বাড়িটা ছিল বেশ পুরনো, আর বাবার মুখে শুনেছিলাম ওই বাড়িটা নাকি আমার দাদুই কিনেছিল। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আজ আমি যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি তা বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া। এর আগে কারোর সাথে এই ঘটনা শেয়ার করিনি, আজই প্রথম। ঘটনাটি আমার নানু বাড়িতে ঘটা। জায়গাটি মুন্সিগঞ্জে। আমি তখন ক্লাস 9-এ উঠব। এইটার বার্ষিক পরীক্ষা শেষে ছুটিতে বেড়াতে নানু বাড়িতে গিয়েছি। আমার নানু বাড়ির সম্বন্ধে আগেও বেশ কিছু ঘটনা শুনেছিলাম। ওই পুরো ভিটে জুড়েই নাকি বেশ রহস্যময় ঘটনা ঘটতে দেখেছে মানুষজন, তবে এখন নাকি আগের মতো আর দেখা যায় না। যাই হোক, সেবার 2006 সালের ডিসেম্বর বেশ ভালোই শীত পড়েছিল। আমরা সব খালাতো ভাই বোন, খালা, মামারা একত্রিত শীতের ছুটিতে, সীমাহীন আনন্দ। তাদের মধ্যে আমাদের 2জন খালার নতুন বিয়ে হয়েছে, সুতরাং নতুন কম বয়সী খালুরাও আমাদের মজা মাস্তিতে সামিল। সবাই দারুণ সময় কাটাচ্ছি, কিন্তু আমাদের কিছু কম বয়সীদের তাতেও যেন মন ভরছিল না। বুঝতেই পারছেন, উঠতি বয়স, রক্তে অ্যাডভেঞ্চারের নেশা।
7-8 দিন না যেতেই আমাদের আর সময় কাটে না, করার মতো সব কাজ শেষ। এরপরই এলো সেই দিন। আজও বারবার পস্তাই, কেন যে সবার মাথায় সেই দুঃসাহসের ভূত চাপিয়েছিলাম। যদি আমাকে আজকেও সুযোগ দিত তবে অবশ্যই ওই দিনের ঘটনা বদলে দিতাম। গ্রামে সবাই একটু আগেই ঘুমাতে যায়, তাই আমরা কাজিনদেরও আগে আগে বিছানায় যেতে হতো। তাই বলে অবশ্য ঘুমিয়ে পড়ার মতো সুবোধ বালক আমরা কেউ ছিলাম না। রাত ভর গল্প গুজব, তাস খেলা, কিছু বড় ভাইদের সাথে সিগারেট খাওয়া চলতো আমাদের। তবে সেদিন রাতে কিছুই ভালো লাগছিল না। রাত তখন 10টার মতো বাজে। কোথায় কোথায় সেদিন আলোচনাতে ভূত প্রসঙ্গে এলো। সেখান থেকে এসে পড়ল আমাদের নানু বাড়ির প্রসঙ্গ। সবার ভিন্ন মতামত থাকলেও আমি একবারের গাঁজাখুরি গল্প বলে সব উড়িয়ে দিতাম। সেদিনও তার ব্যতিক্রম হলো না। এক পর্যায়ে তর্ক বিতর্ক থেকে সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলে ফেললাম। অস্বীকার করব না, আমি ওখানে সবার ছোট হওয়ার পরও একটু বেশি বেপরোয়া প্রকৃতির ছিলাম, তাই সবাইকে এক কথায় ভিতর ডিম বলতে লাগলাম। তখন 2জন ভাইয়া কিছু না মনে করলো, বাকি 2জনের হাতে কিছুটা ঘা লাগলো। তারা আমাকে বলতে লাগলো আমি বা কি এমন করেছি। আমার তখন গরম অবস্থা, সাথে সাথে বলে বসলাম, ঠিক আছে, হয়ে যাক বাজি, প্রমাণ হয়ে যাবে কার বুকের পাটা কত বড়। তারা তৎক্ষণাৎ রাজি হলো। বাকি 2 ভাই একটু আপত্তি জানালো, তাদের আপত্তি ধোপে ঠিকলো না। আমি নিজেই ঠিক করলাম বাজির বিষয়। আমাদের নানু বাড়ির পারিবারিক গোরস্থান ছিল বাড়ির বেশ কাছেই। গোরস্থানটি ছিল রাস্তার ধার ঘেঁষে। গোরস্থানের পাশ দিয়ে রাস্তা গিয়ে সেই রাস্তাতে পড়েছে। সবাই চলাচলের জন্য সেই রাস্তা ব্যবহার করে। আমি বাজি ঠিক করলাম ওই গোরস্থানের মধ্য দিয়ে কোনো আলো ছাড়া পার হয়ে উল্টো দিকের রাস্তায় উঠতে হবে। বাজির বিষয় শুনে সবাই একটু থমথম খেয়ে গেল, মানে থতমত খেয়ে গেল পুরোপুরি। তারা আশা করেনি আমি এইবারে এতটা সিরিয়াস হয়ে যাব। আসলে সত্যি হলো কি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম কিছু একটা করে দেখাবো। সেদিন আর এমন মোক্ষম সুযোগ ছাড়লাম না আমি। যেমন কথা তেমন কাজ। রাত তখন প্রায় 10টার মতো বাজে। আমরা 5 জন 2টো টর্চ নিয়ে চুপিসারে বেরিয়ে পড়লাম। বাড়ির কেউ জানলে আর কষ্ট করে ভূতের খপ্পরে পড়তে হবে না। আমার আম্মা জানি আমাদের জ্যান্ত কবর দিবেন। যাই হোক, হাঁটা চলতে লাগলো। আমরা সবাই হাঁটতে লাগলাম। চাঁদের বেশ আলো ছিল সেদিন। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম গোরস্থানের উল্টো ধারের ফটকের কাছে। সেখান থেকে আমাদের 2 ভাগে ভাগ হয়ে যাওয়ার কথা। বাজিটা মূলত ছিল আমার, মাসুম ভাই আর রুম্মান ভাইয়ের মাঝে। সাথে ছিল আমার আপন বড় ভাই নিশাত আর আমার আরেক খালাতো ভাই সনেট, যিনি আমাদের মাঝে সবার বড়। ঠিক করা হয়েছিল সেখান থেকে নিশাদ আর রুম্মান ভাইয়া চলে যাবে উল্টা পাশে, রাস্তার পাশের মূল ফটকের কাছে। প্রথমে আমি এ পাশ থেকে ও পাশে যাব। আমি পৌঁছালে সেখান থেকে রুম্মান ভাইয়া আসবে এ পাশে। তারপর সবার শেষে মাসুম ভাই চলে যাবে অন্য পাশে। শুধু তো ভূত নয়, এত রাতে রাস্তার ধারে চোর ডাকাতেরও ভয় ছিল। তাই কোনো পাশেই যেন কাউকে একা পড়তে না হয়। তাই আমার মস্তিষ্ক প্রসূত এই বুদ্ধি। কথা মতো রুম্মান আর নিশাদ ভাইয়া চলে গেলেন রাস্তা ধরে অন্য পাশের গেটে। তাদের যাওয়ার 10 মিনিট পরে আমি রওনা হব। সময় হলো। ভাইয়াদের মুখের দিকে তাকিয়ে আল্লাহর নাম নিয়ে আমি ঢুকে পড়লাম গোরস্থানের ভিতরে। চারিদিকে শুনশান নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক। কবরখানাটি ছিল লম্বাটে আকৃতির। মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে। দুপাশ ঘেঁষে সারি দিয়ে কবর। ভয়ের বিষয়টা, গাছ আর বাঁশঝাড়ের জন্য আলো আসছিল না সেখানে। তার উপর বাজির শর্ত অনুযায়ী আমাকে আলো ছাড়াই পুরোটা পার হতে হবে। অস্বীকার করব না, শুরুতে আমার একটু ভয় লাগছিল, না এমন নয়, তবে একটু বাদেই সব আজে বাজে ভাবনা মাথায় থেকে ঝেড়ে ফেললাম। মনে মনে এটা নিশ্চিত করলাম, ভূত ফুত কিছু যদি আসেও আমি মরার আগে ওকে 2-4 ঘা না দিয়ে মরব না। দোয়া দরুদ পরে বুকে ফু দিয়ে এগুলো শুরু করলাম। অন্ধকারে কোথায় পা ফেলছি দেখতে পাচ্ছি না, তাতে পরে গিয়ে ব্যথা পেতে পারি ভেবে বাধ্য হয়ে কবরগুলোর পাকা ধারগুলো ধরে হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম। তেমন কোনো সমস্যা হচ্ছিল না। হঠাৎ কিছু একটা ব্যাপার অদ্ভুত ঠেকতে লাগলো। বুঝতে পারলাম ব্যাপারটা কি। সাবধানে ঘাড় ঘুরিয়ে চারপাশে খেয়াল করলাম। না, আশ্চর্যজনক কিছুই দেখতে পেলাম না চোখে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম কিছু একটা পরিবর্তন হয়েছে।
কোনো কিছু দেখতে না পেয়ে ভাবলাম নিজের মনের ভুলই হবে হয়তো, তবে বুঝতে পারছিলাম কোনো ভুল হয়নি আমার। তখন একটি ঘটনা ঘটেছিল যা তখন বুঝতে না পারলেও পরে ধরতে পেরেছিলাম, যা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। যাই হোক, তখন কি হয়েছিল পরেই বলবো। ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে এক সময় উল্টো ধারের গেটের কাছেও পৌঁছে গেলাম। কোনো বিপদ আপদ ঘটল না, কিন্তু খুব আশ্চর্যজনক কারণে আমি পুরো গুম মেরে গিয়েছিলাম। কিছু একটা অস্বাভাবিক কিছু আমার স্নায়ুর উপর ক্রমাগত চাপ দিচ্ছিল, কেন যেন মনে হতে লাগলো খুব খারাপ কিছু ঘটতে চলেছে। আমি উল্টো পাশে পৌঁছে যাওয়াতে নিশাত, আমার আপন ভাই, যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তবে রুম্মান ভাইয়ের তো আরও মাথায় জেদ চেপে গেল। আমি যখন সবার ছোট হয়ে বাজিমাত করেছি, ওনার এখন পার হওয়াটা যেন কর্তব্য। একবার ভাবলাম ভাইয়াকে মানা করি, কিন্তু পরে বুঝতে পারলাম এখন মানা করে কোনো লাভ হবে না। ওনারা কেউই হার মানার ছেলে না। তো রুম্মান ভাইও চলে গেলেন কবরস্থানের ভেতর দিয়ে। এপাশে রয়ে গেলাম আমি আর নিশাত। নিশাত খেয়াল করলো বাজি জেতার উচ্ছলতা নেই আমার মাঝে, বরং কেমন যেন বেমানান রকমের চুপচাপ ছিলাম আমি। ও আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, অস্বীকার করলাম না। ভেতর দিয়ে আসার সময়কার সেই অনুভূতির কথা ও বলল, এটা এমন কিছু না, অতিরিক্ত উত্তেজনা থেকে হয়ে থাকবে হয়তো। ও বরং এই বাজির বিষয়ে ভালোই ভালোই শেষ হলেই খুশি। সময় যেতে লাগলো, কে জানে রুম্মান ভাইয়া পৌঁছাতে পেরেছে কিনা। রুম্মান ভাইয়া তখন কিভাবে কি করলো পরে তা ওনার মুখেই শুনেছি। ভেতরে ঢোকার পর আমার মতো ওনারও একই আলোর সমস্যা হলো। তবে কিছু দূর যাওয়ার পর আমার মতো ওনারও আশ্চর্য কোনো অনুভূতি হয়েছিল। কি তা উনিও বুঝতে পারেনি, কোনো কারণে উনিও ভয় পেয়েছিল। ঠিক কি তা জানে না, জানার প্রয়োজনও বোধ করেননি তিনি। সোজা দোয়া দরুদ জপতে জপতে হেঁটে গেছেন এবং অবশেষে অন্য প্রান্তে পৌঁছেও গেছেন। তবে একটা গুমট চাপা আতঙ্ক ভর করেছিল ওনার মাঝে। উনি পরে স্বীকার করেছিলেন। পরবর্তীতে ওপাশ থেকে মাসুম ভাইও রওনা দেন। ইতোমধ্যে আমি আর নিশাত এদিকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কখন মাসুম ভাইয়া আসবে, কখন এইসব শেষ হবে। হঠাৎ করেই পিছনে শব্দ, পুরোপুরি জমে গেলাম আমরা দুজন। শব্দটা আমাদের কাছে আসতে লাগলো। তাকিয়ে দেখলাম আলো আমাদের দিকেই এগিয়ে আসছে। কাছে আসতেই হাঁপ ছেড়ে বাঁচলাম আমাদের ইনু নানা। উনি তখন মসজিদের দায়িত্বে ছিলেন। রাতে অনেকক্ষণ ওখানে থেকে উনি বাড়িতে ফিরতেন। পরেশগার মানুষ ছিলেন। আমাদের এমন সময় এমন জায়গায় দেখে ওনার তো চক্ষু চরক গাছ। জিজ্ঞেস করলেন কি করছি ওখানে। আমরা সত্য মিথ্যা দুই বললাম, কারণ জানতাম উনি আমাদের বাড়িতে না নিয়ে ফিরবেন না, আর আমরাও মাসুম ভাইকে ফেলে যেতে পারি না। তাই বললাম মাসুম একটু সাহস দেখিয়ে কবরস্থানের ভিতরে গিয়েছে, এখনই চলে আসবে। উনি তখনই আমাদের বকাঝোকা শুরু করলেন। ঠিক তখনই গগন বিদারী চিৎকার ভেসে আসলো ভিতর থেকে। মাসুম ভাইয়ের গলা চিনতে ভুল করলাম না কেউই। সাথে সাথে নানু আমাদের বাইরে থাকতে বলে ভিতরে ঢুকে গেলেন। আমরা যেতে চাচ্ছিলাম, কিন্তু ওনার চাহনি দেখে আর সাহস করলাম না। নানা ভিতরে ঢুকে গেলেন। একটু পরেই ভিতর থেকে এক ধরনের হুটোপুটির শব্দ ভেসে এলো। কিছুক্ষণ পরে নানু যান টলতে টলতে বের হয়ে আসছেন, সাথে মাসুম ভাই থরথর করে কাঁপছেন। কি হয়েছে জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি কারো ছিল না। নানুকে কেমন যেন উদ্ভ্রান্ত দেখাচ্ছিল। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, নানু কি হয়েছে? উনি বলল তেমন কিছু না। মাসুম ভাই মনে হয় এমনি ভয় পেয়েছে। আমার স্পষ্ট মনে হলো উনি কিছু এড়িয়ে গেলেন। মাসুম ভাইকে আমরা শক্ত করে ধরলাম, তবে সামনে হাঁটতে গিয়েই উনি মূর্ছা গেলেন। দিন দুয়েক বাদে সব শান্ত হয়েছিল। আমরা মাসুম ভাইকে ধরাধরি করে অন্য পাশে নিয়ে এসেছিলাম। ওখানে রুম্মান আর সনেট ভাইকে দেখে নানু বুঝতে পেরেছিলেন আমরা মিথ্যা বলেছি। লজ্জায় আমরা ওনার দিকে তাকাইনি আর। ইতোমধ্যে মাসুম ভাইয়ের চেতন ফিরেছিল। বাকি পথটুকু উনি টলতে টলতে আমাদের সাথে হেঁটে ফেরেন। তখন কাউকেই কিছু জিজ্ঞাসা করার মতো অবস্থা ছিল না। আমরা শুধু নানুকে অনুরোধ করি বাড়ির কাউকে না জানার জন্য। উনি কোনো জবাবই দেননি, তবে উনি কাউকে বলেননি। আর সেদিন থেকে ওনার কি যেন হয়েছিল, একদম চুপচাপ হয়ে গিয়েছিলেন। আর মাসুম ভাই প্রচণ্ড জ্বরে পড়েন। প্রায় 3 দিন উনি জ্বরে ভোগেন। একটু ধাতস্থ হলে ওনার কাছে আমরা শুনি আসল ঘটনা। রুম্মান ভাইয়া ফেরার পর উনি স্বাভাবিকভাবেই ভিতরে ঢোকেন। আমাদের মধ্যে উনিই ছিলেন গ্রামের স্থায়ী বাসিন্দা, তাই ওনার এত ভয় ছিল না। তবে উনিও ভয় পেয়েছিলেন।
ঠিক যেখানে আমাদের সেই আজব অনুভূতি হয়েছিল। তবে উনি সেখানে দাঁড়িয়ে পড়ে বোঝার চেষ্টা করেন কি হয়েছে। সাহস করে উনি হেঁটে কবরগুলোর ধারে গিয়ে বোঝার চেষ্টা করেন। ঠিক তখনই উনি চমকে গিয়ে লক্ষ্য করেন একটা অংশ স্বাভাবিকের চেয়েও একটু বেশি অন্ধকার এবং কেমন যেন জমাট বাঁধা। উনি ওটার কাছে গিয়ে বোঝার চেষ্টা করতেই চমকে গিয়ে উনি লক্ষ্য করেন ওটা যেন ধীরে ধীরে মানুষের অবয়ব নেওয়া শুরু করে। সাথে সাথে ওনাকে অমানসিক আতঙ্কে পেয়ে বসে। চিৎকার করে ওঠেন উনি। উল্টো দিকে ঘুরেই উনি দৌড়ানো শুরু করেন, কিন্তু ওনার মনে হয় উনি যতই আগানোর চেষ্টা করছেন পারছেন না। ঠিক তখনই উনি সামনে কিছুর সাথে ধাক্কা খান। সে তাকে পুরোপুরি জড়িয়ে ধরে। কানের সামনে উনি আয়াতুল কুরসি তেলাওয়াত শুনতে পান। পরে বুঝতে পেরেছিলেন ওটা নানা ছিল। নানা তাকে সামনে ঠেলে দিয়ে কিছু একটা থেকে আড়াল করেন। যাই করে থাকেন না কেন, সেদিন নানা আসার পরে উনি যে বেঁচে ফিরেছেন তা আমরা সবাই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। কিন্তু এর ফল আমাদের অন্যভাবে দিতে হয়েছিল। এর কিছুদিন পরেই নানা অসুস্থ হয়ে পড়েন। অনেক চেষ্টা করা হয়, ঢাকায় আমাদের এখানে এনে চিকিৎসা করানো হয়, কিন্তু কিছুতেই কিছু হয় না। আমি ওনাকে দেখতে গিয়েছিলাম। আমাদের দেখে উনি শুধু এক চিলতে হাসি দিয়েছিলেন। ওই হাসিতে কিছু একটা ছিল। আমার আজও ওই দিন যদি আমরা এমন কিছু না করতাম তবে নানা আজও আমাদের মাঝে বেঁচে থাকতেন। বড্ড তাড়াতাড়ি উনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমাদেরকে মাসুম ভাইকে বাঁচিয়ে দিয়ে উনি মৃত্যুটাকে বুকে আগলে নিয়েছিলেন। এটাই ছিল আমার ঘটনা, আমার জীবনের নির্মম এক ঘটনা। কিছু প্রশ্ন থেকে যেতে পারে, মাসুম ভাইয়া আসলে কি দেখেছিলেন? উত্তর হলো আমি জানি না, কখনো জানতেও চাই না। আর আমাদের ওই অনুভূতির কি ব্যাখ্যা ছিল এটা আমি পরে বুঝতে পেরেছিলাম, কারণ বহুবার আমার দুঃস্বপ্নে ওই কালো রাত ফিরে এসেছিল। এমনকি ঝিঝি ডাকাও বন্ধ হয়ে যায়। পরে আমি অনেক জায়গায় পড়েছি এরকম অশরীরী ভূত প্রেত যে যাই বলে তারা যেখানে আসে সেখানে থেকে সকল প্রাণ পালিয়ে যায়। আমার আর রুম্মান ভাইয়ের অনেক সৌভাগ্য আমরা সেদিন তার পাল্লায় পড়িনি। পড়েছিল দুর্ভাগা মাসুম ভাই, আর জীবন গিয়েছিল আমাদের সবার প্রিয় ইনু নানা। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান। আপনাদের লাইক কমেন্টগুলো আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। এই ঠিকানায় আমাদের পাঠাতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।